আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করি হচ্ছে মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স। জিনিসটা এইভাবে শুরু করছি, দেখো। ইনহেরিটেন্স মানে আমরা আগের চ্যাপ্টারে পড়েছি যে ট্রান্সমিশন অফ ক্যারেক্টার ফ্রম প্যারেন্ট টু অফস্প্রিং, ইয়েস অর নো? তো দেখো, ট্রান্সমিশন অফ ক্যারেক্টার, এবার ট্রান্সমিশন ক্যারেক্টার ট্রান্সমিট হয় কি দিয়ে? তোমার স্পার্ম আর ওভামের ডিএনএ দিয়ে। বাবা মার যে ডিএনএ সেটাই মানে পরের জেনারেশনে যায়। তো ডিএনএ তো একটা মলিকিউল, হ্যাঁ কি না? ম্যাক্রো মলিকিউল আমরা ক্লাস 11-এ পড়েছি। তো মলিকিউলার বেসিসে, মানে এখানে মলিকিউল বলতে তোমার ডিএনএ, তারপরে হচ্ছে আরএনএ, এগুলোকে বোঝানো হয়েছে। এদের স্ট্রাকচার আমরা পড়বো, ঠিক আছে? এইবার দেখো, একটা জিনিস তোমাকে বোঝাই। ধরো নাও তোমার একটা কোনো ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা ধরে নাও তোমার হাইট। তো হাইটটা ডিটারমাইন হয় তোমার বডির মেটাবলিজমের জন্য। তো তোমার বডির মেটাবলিজমকে কে কন্ট্রোল করে? হরমোন। ধরো নাও গ্রোথ হরমোন বলে ওটাকে। এবার গ্রোথ হরমোন কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। এবার প্রোটিনটাকে বানাতে হেল্প করে হচ্ছে আরএনএ। কে হেল্প করে? আরএনএ। আর আরএনএ তৈরি করতে হেল্প করে হচ্ছে ডিএনএ। তো ডিএনএ থেকে আরএনএ হওয়াকে বলে ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ হওয়াকে বলে ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিন হওয়াকে বলে ট্রান্সলেশন। তো এই জিনিসগুলো আমরা পড়বো, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তারপরে ডিএনএ থেকে ডিএনএও হয়। এই যে বলতো, একটা ক্রোমাটিড থেকে দুটা ক্রোমাটিড হওয়া, মানে সিস্টার ক্রোমাটিড হওয়া। তখন তো এই ডিএনএরই তো আর একটা রেপ্লিকা তৈরি হলো, হ্যাঁ কি না? তখন ওটাকে বলে ডিএনএ রেপ্লিকেশন। তো এই রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এগুলো আমরা পড়বো। আর কিভাবে এগুলো আমাদের ক্যারেক্টারকে ডেভেলপ করে সেটা আমরা দেখবো একদম মলিকিউলার লেভেলে। মানে ডিএনএ আরএনএ স্ট্রাকচার, এই লেভেলের আমরা জিনিসটা পড়বো, বুঝতে পারলাম? তাহলে প্রথমে চলে আসো। প্রথমে এখান থেকে একটু মার্কিং করো যে ডিএনএ এর মেন কাজগুলি। এই যে ডিএনএ অ্যাক্ট অ্যাজ দ্য জেনেটিক মেটেরিয়াল ইন মোস্ট অফ দ্য অর্গানিজম। হলো তো? কিন্তু কোন কোন অর্গানিজমে আরএনএও জেনেটিক মেটেরিয়াল হয়। আরএনএ thought it also act as a genetic material, কাদের ক্ষেত্রে? ইন সাম ভাইরাস। কিন্তু বেশিরভাগ আরএনএ অন্য কাজ আছে, যে মোস্টলি ফাংশনস অ্যাজ মেসেঞ্জার। আরএনএ ডিএনএ এর মেসেজকে ক্যারি করে, আমি আজকে শিখাবো তোমাদেরকে। এছাড়া আরএনএ এর আরো অনেক কাজ আছে, দেখো। কোন কোন আরএনএ অ্যাডাপ্টার হিসাবে কাজ করে, কোন কোন আরএনএ স্ট্রাকচারাল হিসাবে কাজ করে, কোন কোন আরএনএ ক্যাটালাইটিক মলিকিউল হিসাবে কাজ করে। এখানে পাশে লিখে রাখবা, অ্যাডাপ্টার আরএনএ এর এক্সাম্পল হচ্ছে টিআরএনএ। তারপরে হচ্ছে স্ট্রাকচারাল আরএনএ এর এক্সাম্পল লিখে রাখো 23S আরএনএ। 23S আরএনএ। আর ক্যাটালাইটিক মলিকিউল আরএনএ এর এক্সাম্পল লিখে রাখো, দুটা হবে, রাইবোজাইম আর হচ্ছে আর আরএনএ, দুটা হবে। 23S আরএনএ। হ্যাঁ, রাইবোজাইম আর 23S আরএনএ। ঠিক আছে স্যার? মানে কি এগুলা, মানে বুঝতে পারছি না তো। কোন আরএনএ বললা অ্যাডাপ্টার হিসাবে কাজ করে, কোন আরএনএ স্ট্রাকচারাল আরএনএ, কোন আরএনএ আবার ক্যাটালাইটিক মলিকিউল, এগুলো আমি এই চ্যাপ্টারে থ্রু আউট দা মানে ডিসকাশন আমি বলবো। এখন খালি এক্সাম্পল গুলো খালি জেনে রাখো, আমি পরে ঠিক সব শিখিয়ে দেবো, বুঝলা তো? এবার নেক্সট চলে আসো। এই লাইনটা একটু মার্ক করে রাখো যে নিউক্লিয় হুম, nucleotides and the way these monomer unit are linked to form nucleic acid as nucleic acid polymer। আগে আমাকে বলো তো, তোমরা মনোমার বোঝো? ভাবো এগুলা হচ্ছে মনোমার।
এই পুঁথিগুলো ভাবো মনোমার। এই পুঁথিগুলো যখন একটা মালার মধ্যে তুমি গেঁথে দিলা তখন এটা কি হয়ে গেল? পলিমার। তো ডিএনএ আরএনএ এরকম পলিমার। তার মানে ডিএনএ এর মধ্যেও কিছু না কিছু মনোমার থাকে, বোঝা গেল তো? তো ওগুলো নিয়ে আমরা এখানে পড়বো। ডিএনএ আরএনএ মনোমার দিয়ে তৈরি, সেই মনোমার গুলোর নাম হচ্ছে নিউক্লিওটাইড। বুঝলা তো? মনোমারটার নাম কি? এই মনোমার গুলোর নাম কি বললাম? নিউক্লিওটাইড। তো এই নিউক্লিওটাইড নামক পুঁথি দিয়ে এই মালাটা মানে ডিএনএ পলিমারটা তৈরি হয়, ডিএনএ বা আরএনএ পলিমারটা তৈরি হয়। তো এটাও আমরা আজকে শিখবো। তো নেক্সট চলে আসো, নেক্সট পেজে চলে আসো, ডিএনএ। দা ডিএনএ, দেখো ডিএনএ বলেছে যে ডিএনএ হচ্ছে কিনা একটা লং পলিমার, আমি শিখালাম। এই যে এরকম লম্বা পুঁথির মালার মতো। তো পলিমার হচ্ছে ডিএনএ, পলিমারটা ডিএনএ, কিন্তু ওর এক একটা মনোমারের নাম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। মনোমারটার নাম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। মানে এক একটা পুঁথির নাম হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। তো এবার আমাকে দেখো, যতগুলো এই যে একটা ডিএনএ লেন্থ কত হবে সেটা ডিটারমাইন করবে যতগুলো মনোমার আছে, মানে যতগুলো পুঁথি আছে, ইয়েস অর নো? So the length of DNA is usually defined as the number of nucleotide or deoxyribonucleotide. সেটা যতগুলো থাকবে তত বড় ডিএনএ এর সাইজ হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ব্যাকটেরিওফাজ মানে একটা ভাইরাস, এটার নাম ব্যাকটেরিওফাজ, কিন্তু একটা ভাইরাস যেটার নাম হচ্ছে সাই 174, যার মধ্যে 5386টা নিউক্লিওটাইড আছে। অন্যদিকে আর একটা ব্যাকটেরিওফাজ আছে যেটার নাম ল্যামডা, যার মধ্যে 48,502টা নিউক্লিওটাইড আছে। তারপরে এস্চেরিচিয়া কোলাই মানে ইকোলাই, ওর মধ্যে 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6টা নিউক্লিওটাইড আছে। বিপি মানে বেস পেয়ার, ওটাকে এখন নিউক্লিওটাইড হিসাবেই ভাবো, আমি বিপিও শিখাই দিব আজকে। আর মানুষের ডিএনএ এর মধ্যে কতগুলো নিউক্লিওটাইড আছে? 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার 9টা। কিন্তু এটা হ্যাপ্লয়েড সেলের মধ্যে, তা কিন্তু ডিপ্লয়েড সেলে কিন্তু এর ডবল হবে, একই না? 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এর ডবল হবে, মানে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার 9 হবে। এটা একটা সেলের মধ্যে এতগুলো নিউক্লিওটাইড থাকে একটা ডিএনএ। তাহলে এখান থেকে এত অবধি তোমার কিন্তু খুবই অনেক ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমাকে বলো, এই যতগুলো এক্সাম্পল সব থেকে কম নিউক্লিওটাইড কার মধ্যে আছে? 5386, মানে ব্যাকটেরিওফাজ, তার মানে ওর ডিএনএ লেন্থ অনেক কম হবে। আর সব থেকে বেশি নিউক্লিওটাইড কার মধ্যে আছে? হিউম্যানের। 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আবার 4.6 বলো না, ওটা কিন্তু 10 টু দি পাওয়ার 6 আছে, ওটা না, 10 টু দি পাওয়ার 9। এটা সব থেকে, তার মানে হিউম্যান, এদের মধ্যে সব থেকে লম্বা ডিএনএ হচ্ছে হিউম্যানের ডিএনএ হবে, কারণ ওর মধ্যে প্রোটিন নাম্বার অনেক বেশি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এবার আমরা চলে আসি ডিএনএ স্ট্রাকচার। স্ট্রাকচার অফ ডিএনএ, এখন বই দেখার কোনো দরকার নাই, গোটাটা চলে আসো আমাদের এই এখানে ফোকাস করবা। নিউক্লিক অ্যাসিড, ক্লাস 11 এর পড়া আবার রিপিট করছি। নিউক্লিক অ্যাসিড, ডিএনএ কেও নিউক্লিক অ্যাসিড বলে, আবার আরএনএ কেও নিউক্লিক অ্যাসিড বলে, কারণ এটা নিউক্লিয়াসে পাওয়া যায়। আর এদের নেচারটা অ্যাসিডিক হয়, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এদের নেচারটা অ্যাসিডিক হয় জন্য এদের নাম দেওয়া হয়েছে নিউক্লিক অ্যাসিড। তো এরা হচ্ছে তোমার তিনটা জিনিস দিয়ে তৈরি। একটা হচ্ছে তোমার নাইট্রোজেন বেস, একটা হচ্ছে তোমার পেন্টোজ সুগার, আর একটা হচ্ছে তোমার ফসফেট গ্রুপ। দেখছো তো? হুম। দেখো, এবার নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস আবার দুইটা ক্যাটাগরির হয়, ক্লাস 11 এর পড়া। পিউরিন, আর একটা কি ছিল বলতো? পিরিমিডিন।
এবার পিউরিন দুই রকমের আছে, একটা হয়ে গেল অ্যাডিনিন, আর একটা কি বলতো গুয়ানিন। আর পিরিমিডিন তোমার তিন রকমের হয়, তোমার সাইটোসিন, থাইমিন আর ইউরাসিন। অ্যাডিনিন ডিএনএ আরএনএ দুজনের মধ্যেই পাওয়া যায়, গুয়ানিন ডিএনএ আরএনএ দুজনের মধ্যেই পাওয়া যায়, সাইটোসিনও ডিএনএ আরএনএ দুজনের মধ্যেই পাওয়া যায়। থাইমিনটা পাওয়া যায় শুধু ডিএনএ তে, ইউরাসিলটা পাওয়া যায় শুধু আরএনএ। এবার এই পিউরিন স্যার দেখতে কি রকম হয়? দেখো পিউরিন দেখতে এরকম হবে, ডাবল রিং স্ট্রাকচার। পিউরিনের ডাবল রিং স্ট্রাকচার হয়, যার জায়গায় জায়গায় নাইট্রোজেন থাকে। যার জায়গায় জায়গায় কি থাকে বললাম? নাইট্রোজেন থাকে কোনো কোনো জায়গায়, তাই এটার নাম নাইট্রোজেন বেস। আর অন দি আদার হ্যান্ড পিরিমিডিনের হচ্ছে সিঙ্গেল রিং স্ট্রাকচার হয়, যার জায়গায় জায়গায় নাইট্রোজেন থাকে। তাই এটা হচ্ছে, এটা একটাই রিং আর এটা হচ্ছে ডাবল রিং। বুঝা গেল? কাদের ডাবল রিং? পিউরিনের। আর কাদের সিঙ্গেল রিং? পিরিমিডিনের। তো এক এক অ্যাডিনিনও ডাবল রিং, গুয়ানিনও ডাবল রিং, তাহলে স্যার আলাদা নাম কেন? অ্যাডিনিনের মধ্যে আলাদা ফাংশনাল গ্রুপ থাকে, গুয়ানিনের মধ্যে আলাদা ফাংশনাল গ্রুপ থাকে। দেখাই দিব আজকে। আচ্ছা, এবার পেন্টোজ সুগার। পেন্টোজ সুগারও দুই রকমের হয়, একটা হচ্ছে রাইবোজ সুগার, আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। আর একটা কি বললাম? ডিঅক্সি রাইবোজ সুগার। তো রাইবোজ সুগার এরা হচ্ছে তোমার এদেরকে পেন্টোজ সুগার বলেছে। পেন্টোজ মানে হচ্ছে এদের মধ্যে 5টা কার্বন। বুঝা গেল? এদের মধ্যে হচ্ছে তোমার 5টা কার্বন। এই যে দেখো, কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2, কার্বন নাম্বার 3, কার্বন নাম্বার 4, আর লাস্ট কার্বনটা থাকবে রিং এর বাইরে, কার্বন নাম্বার 5। এখানে অক্সিজেন থাকে। তো কিন্তু রাইবোজ সুগারে কি হয়, 2 নাম্বার কার্বনে এখানে OH থাকে। কি থাকে? OH। কিন্তু ডিঅক্সি রাইবোজ সুগারে এই 2 নাম্বার কার্বনে OH না, শুধু H থাকে, ওটা থাকে না। তো ডিঅক্সি মানে অক্সিজেন থাকে না, ডিভয়েড অফ অক্সিজেন। বুঝা গেল? সেই জন্য এটার নাম ডিঅক্সি রাইবোজ সুগার, আর এটার নাম রাইবোজ সুগার। যেটাতে অক্সিজেন নাই সেটা ডিঅক্সি। কত নাম্বার পজিশনে? 2 নাম্বার পজিশনে, 2 প্রাইম পজিশনে অক্সিজেন থাকে, অক্সিজেন থাকে না। তো রাইবোজ সুগার পাওয়া যায় আরএনএ এর মধ্যে, আর ডিঅক্সি রাইবোজ সুগার পাওয়া যায় ডিএনএ এর মধ্যে। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, তাই ওর নাম দেওয়া হয়েছে। কি বোঝা গেল? এবার চলে আসো ফসফেট গ্রুপ। ফসফেট গ্রুপটা থাকে হচ্ছে H3PO4, ফসফরিক অ্যাসিড। তার মানে একটা পি, তারপরে হচ্ছে তোমার 4টা ও, হয়ে গেল PO4 হয়ে গেল তো। আর হাইড্রোজেন কটা? 3টা। তাহলে এই যে H3PO4। তাহলে এই মশলাগুলো দিয়ে কারা তৈরি? ডিএনএ তৈরি আর আরএনএ তৈরি। কি পারবা? তোমাকে এত স্ট্রাকচার ফাকচার অত কিছু মনে রাখতে হবে না, কিন্তু এগুলো দেখতে হবে 11-এর পড়া। তো দেখে নিই আমরা এবার এগুলো, এবার একটু ডিটেলে দেখি। প্রথমে আগে পিউরিন গুলো দেখো। মানে মানে তুমি এখন দেখো অ্যাডিনিন আর গুয়ানিনকে, ঠিক? তাহলে অ্যাডিনিন আর গুয়ানিন দেখো দুটোই ডাবল রিং স্ট্রাকচার, কিন্তু অ্যাডিনিনের 6 নাম্বার পজিশনে কোন ফাংশনাল গ্রুপ? অ্যামাইনো গ্রুপ। তাহলে ও 6 নাম্বার, তাহলে হয়ে গেল 6। কোন গ্রুপ? অ্যামাইনো। আর অ্যাডিনিন কোন ক্যাটাগরিতে পড়ে? পিউরিন না পিরিমিডিন? পিউরিন। তো হয়ে গেল 6 অ্যামাইনো পিউরিন। বুঝা গেল? কিন্তু ব্যাপারটা হচ্ছে গুয়ানিনে 2 নাম্বার পজিশনে অ্যামিন গ্রুপ, আর 6 নাম্বার পজিশনে কিটোন গ্রুপ বা অক্সিজেন আছে। তাহলে 2 নাম্বারে অ্যামাইনো, তাহলে 2 অ্যামাইনো, আর 6 নাম্বারে অক্সিজনে 6 অক্সি। আর ওটা পিউরিন না পিরিমিডিন? পিউরিন। তো এটা এর কেমিক্যাল নাম হয়ে গেল 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন। তাহলে দুজনেই পিউরিন, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ওদের ফাংশনাল গ্রুপের মধ্যে।
এর 2 নাম্বার 6 নম্বরে একটা ফাংশনাল গ্রুপ, এর 2 নম্বরে আর 6 নম্বরে দুটো ফাংশনাল গ্রুপ, সেই জন্য এদের নামগুলা আলাদা আলাদা, অ্যাডিনিন গুয়ানিন। আচ্ছা এইবার দেখো তো যে পিরিমিডিন, পিরিমিডিনের মধ্যে তোমার পড়ে যাচ্ছে সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল, কিন্তু সবগুলা দেখো সিঙ্গেল রিং স্ট্রাকচার। প্রথমে সাইটোসিনে দেখো 2 নম্বরে একটা কিটোন গ্রুপ মানে অক্সিজেন, আর 4 নম্বরে একটা অ্যামিন গ্রুপ। তাহলে ওর নাম কি হয়ে গেল, 4 নম্বরে অ্যামিন মানে 4 অ্যামাইনো, তাই কি না? আর এখানে নামটা যেভাবে দেওয়া আছে ওইভাবে তোমাদের পড়ালে হবে না, আমি এখানে লিখে দিচ্ছি। সাইটোসিনের নাম কি হয়ে যাবে, 4 অ্যামাইনো, আর 2 নম্বর পজিশনে কি অক্সি, তাই তো? তাহলে 2 অক্সি। আর এটা পিউরিন না পিরিমিডিন? পিরিমিডিন, এটা পিরিমিডিন হয়ে গেল এটার কেমিক্যাল নেম। এবার থাইমিনের কেমিক্যাল নেম কি হবে, 2 নম্বরে অক্সি, 4 নম্বরেও অক্সি, আর 5 নম্বরে দেখো মিথাইল গ্রুপ। হ্যাঁ, তাহলে এর নাম কি হয়ে গেল, দুটা অক্সি, তার মানে আমাকে লিখতে হবে ডাই অক্সি। হ্যাঁ, কিন্তু এবার পজিশন লিখতে হবে 2 আর 4-এ, তার মানে 2,4 ডাই অক্সি, আর নাম কি হয়ে গেল, পিরিমিডিন। ও সরি, হ্যাঁ মিথাইল গ্রুপটা তো বাদ হয়ে গেল, তাহলে 2,4 ডাই অক্সি, 5 মিথাইল, হ্যাঁ পিরিমিডিন। গুড। আচ্ছা এবার ইউরাসিলের নাম কি হয়ে গেল, শুধু 2 নম্বরে একটা অক্সি আর 4 নম্বরে অক্সি, তাহলে ওটার নাম হয়ে গেল 2,4 ডাই অক্সি পিরিমিডিন। বুঝা গেল? আচ্ছা স্যার তাহলে দেখো তো, থাইমিন আর ইউরাসিল প্রায় একই, খালি থাইমিনের একটা খালি এক্সট্রা মিথাইল আছে। তাহলে আমি যদি ইউরাসিলের 5 নম্বর পজিশনে একটা মিথাইল গ্রুপ ঢুকাই দিই তাহলেই তো ওটা থাইমিন হয়ে গেল না? তাহলে থাইমিনের আরেকটা নাম আমি বলতে পারি 5 মিথাইল ইউরাসিল। ইউরাসিলের 5 নম্বর পজিশনে মিথাইল গ্রুপ ঢুকাই দিলেই তো ওটা থাইমিন হয়ে গেল। তাহলে 5 মিথাইল ইউরাসিল মানেও কিন্তু থাইমিন। বোঝা যাচ্ছে জিনিসটা? তো তোমার স্ট্রাকচার এত কিছু লাগবে না, কিন্তু এই নামগুলো তোমার একটু লাগবে, নামগুলো বইতে একটু একটু করে আছে। ডান। এবার চলে আসো সুগারটা, পেন্টোজ সুগার। একটা বললাম রাইবোজ সুগার, আর একটা বললাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। পেন্টোজ সুগার কেন বলে, কারণ 5টা কার্বন, এই যে 1, 2, 3, 4 আর 5 নম্বর কার্বনটা বাইরে। তো এই এখানে দেখো 2 নম্বর পজিশনে কি আছে, OH আছে, কিন্তু এখানে 2 নম্বর পজিশনে কি OH আছে না, এখানে H আছে, ওটা নাই, তাই ডিঅক্সি। ডিঅক্সি মানে ডি মানে কি ডিভয়েড, ছাড়া, অক্সি মানে কি অক্সিজেন ছাড়া। অ্যাকচুয়ালি বলা উচিত 2 ডিঅক্সি, মানে কোন পজিশনে অক্সিজেনটা নাই সেটাও মেনশন করে দেওয়া উচিত। 2 ডিঅক্সি রাইবোজ সুগার, এটা পাওয়া যায় কার মধ্যে, আরএনএ, এটা পাওয়া যায় কার মধ্যে, ডিএনএ। এবার দেখো এটা তো ছিল তোমার হচ্ছে বেনজিন, তোমার ইয়ে স্ট্রাকচার বা রিং স্ট্রাকচার বলে, তাই কি না? ওটা লিনিয়ার স্ট্রাকচার। দেখো এই যে 2 নম্বর কার্বনে OH আছে, আর এখানে 2 নম্বর কার্বনে OH না, শুধু H আছে, বাস। আর লাস্টে তোমার হচ্ছে এই যে ফসফরিক অ্যাসিড, H3, 3টা H হয়ে গেল তোমার H3, একটা ফসফেট হয়ে গেল তোমার বি, আর 4টা অক্সিজেন 1, 2, 3, 4 হয়ে গেল ও। ফসফরিক, ফসফেট গ্রুপ এটা থাকে, ফসফরিক অ্যাসিড। না, তাহলে এটাই দেখো, চলে আসি ডিএনএ তে। দা ডিএনএ, ডিএনএ এর মধ্যে এই জিনিসগুলো আগে একটু মার্ক করে নাও যে, আচ্ছা থাক, মার্কিংটা না হয় পরে করো, আমি আগে স্ট্রাকচারটা একটু বুঝাই দিই। দেখো তো কুশল, ডিএনএ তোমার এইদিকে নাইট্রোজেন বেস দিয়ে তৈরি, নাইট্রোজেন বেসের মধ্যে অ্যাডিনিন,
গুয়ানিন, থাইমিন আর সাইটোসিন হবে, ইউরাসিল তো থাকবে না। তারপরে হচ্ছে তোমার কোন সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার হবে, কারণ রাইবোজ সুগার তো আরএনএ তে থাকে। আর কি থাকে, ফসফেট গ্রুপ। এই মশলাগুলো দিয়ে এখন আমাকে ডিএনএ বানাতে হবে, তাই তো? দেখো আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি ডিঅক্সি রাইবোজ সুগারটাকে ড্র করব। এই যে দেখো, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3, এটা 4, আর 5 নাম্বার কার্বনটা থাকবে হচ্ছে বাইরে, রিং এর বাইরে। এখানে একটা অক্সিজেন, বুঝা গেল? এবার 1 নাম্বার কার্বনে একটা ওএইচ থাকে, ডিঅক্সি যেহেতু, তাই 2 নাম্বার কার্বনে ওএইচ না, কি থাকবে, শুধু এইচ। 3 নাম্বার কার্বনে একটা ওএইচ থাকবে, 4 নাম্বার কার্বনে একটা এইচ থাকে, আর 5 নাম্বার কার্বনে তোমার হচ্ছে একটা ওএইচ আর একটা, দুটা এইচ, CH2OH। এটা হয়ে গেল তোমার সুগার। এটুকুনি বুঝলা? এবার দেখো এর সাথে আমি একটা ফসফেট গ্রুপকে লাগাবো। কিভাবে লাগাচ্ছি দেখে নাও। এটাকে একটু নিচে করে দিই। এবার ফসফেট গ্রুপটার তোমার ফর্মুলা কি, H3PO4। এই যে দেখো, একটা পি, ডবল বন্ড ও, এইদিকে OH, এইদিকে OH, আর এইদিকে OH। তোমাকে কি করতে হবে, সুগার থেকে 5 নাম্বার থেকে OH আর এখান থেকে একটা এইচ নিয়ে নিতে হবে। নিয়ে দুটা এইচ একটা ও, কি হয়ে গেল, H2O হয়ে বের হয়ে গেল, জল হয়ে বের হয়ে গেল, ডিহাইড্রেশন। আর এইখানে তাহলে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, আর এখানে অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল। এই দুটো হাত দিয়ে এরা দুজন বন্ড করে দিবে। এই বন্ডটার নাম হচ্ছে 5' বন্ড। কি নাম এটা, 5'। কেন স্যার 5'? কারণ সুগারের কত নাম্বার কার্বনের সাথে এই বন্ডটা হলো, 5 নাম্বার, তাই 5' বন্ড। বুঝলা জিনিসটা? এইবারে এটার সাথে একটা নাইট্রোজেন বেস লাগাই, ধরে নাও আমি অ্যাডিনিন কে লাগাবো, ঠিক? দেখো অ্যাডিনিন তো ডাবল রিং না সিঙ্গেল রিং বলো? পিউরিন ডাবল রিং না সিঙ্গেল রিং? ডাবল রিং। তাহলে আমাকে এখানে ডাবল রিং একটা স্ট্রাকচার ড্র করলাম। এবার দেখো, পিউরিনের যেটাই হোক, অ্যাডিনিন হোক গুয়ানিন হোক, এই পজিশনটা হচ্ছে 9th নাম্বার নাইট্রোজেন, 9th নাম্বার পজিশন, হ্যাঁ। ওর সাথে সবসময় একটা হাইড্রোজেন থাকে, অ্যাডিনিনেরও থাকে গুয়ানিনেরও থাকে। তো এইখানে সুগারের 1 নাম্বার কার্বনের OH আর এইখান থেকে 9 নাম্বার কার্বনের হাইড্রোজেন H2O হয়ে বের হয়ে গেল। তাহলে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এইদিকে নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এই দুটো হাত দিয়ে এরা নিজেদের সাথে বন্ড করে নিল। তাহলে এই বন্ডটার নাম হচ্ছে এন গ্লাইকোসাইডিক বন্ড। এটার নাম কি, এন গ্লাইকোসাইডিক বন্ড। আগেরটার নাম কি ছিল, 5' বন্ড। শুধু এস্টার বন্ড মনে রাখো। আর এটার নাম এন গ্লাইকোসাইডিক বন্ড। এই যে এইটা তুমি বানালা একটা পুঁথি, এইটা গোটাটা বানালে একটা পুঁথি, বললাম না ডিএনএ এরকম পুঁথি দিয়ে তৈরি, বলো? এক একটা পুঁথি হচ্ছে এক একটা মনোমার, ইয়েস অর নো? তো এইটা বানালা তুমি একটা মনোমার। এবার এই মনোমারটার নাম হচ্ছে নিউক্লিওটাইড। এটার নাম কি, নিউক্লিওটাইড। কিন্তু যেহেতু এটা ডিএনএ, তাই এটা বলা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। যেহেতু ডিঅক্সি যে অক্সিজেনটা নাই, তাই এটার নাম বলা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড। এইটুকুনি ক্লিয়ার? আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিউক্লিও টাইডে ডাইরেক্ট যাওয়ার আগে আমি তোমাকে একটা জিনিস বলি, যে এইদিকে তো তোমার পেন্টোজ সুগারটার সাথে একটা নাইট্রোজেন বেস লেগে আছে, এইদিকে ধরো অ্যাডিনিন লেগে আছে, হ্যাঁ কি না?
তাহলে ওটাকে তখন বলে হচ্ছে নিউক্লিওসাইড। এটা কি বানালো? নিউক্লিওসাইড। এখানে না লিখে এইখানে লিখি। ভালো করে শুনছো তো? নাহলে কিন্তু খুব কঠিন লাগবে এই চ্যাপ্টারটা। সুগার প্লাস নাইট্রোজেন বেস দিয়ে এটা হয়ে গেল নিউক্লিওসাইড। এবার তার মানে এই যে এটার কথা বলছি, এটা একটা নিউক্লিওসাইড, কি বুঝলা? এবার তার সাথে একটা ফসফেট গ্রুপ লাগিয়ে দাও, এই যে নিউক্লিওসাইডের সাথে একটা ফসফেট গ্রুপ লাগিয়ে দাও, তাহলে গোটাটার নাম কি হয়ে গেল? নিউক্লিওটাইড। বুঝলা তো? গোটাটার নাম হয়ে গেল তোমার নিউক্লিওটাইড। এবার ভালো করে শুনবা, যদি সুগারের সাথে অ্যাডিনিন লেগে যায় তাহলে নিউক্লিওসাইডটার নাম হবে অ্যাডিনোসাইন। আর এই অ্যাডিনোসাইনের সাথে যদি একটা ফসফেট লাগিয়ে দাও তাহলে নিউক্লিওটাইডটার নাম হবে অ্যাডিনাইলিক অ্যাসিড অর অ্যাডিনাইলেট। কিন্তু যদি এটা ডিএনএ এর হয় তোমাকে সামনে ডিঅক্সি রাইবো কথাটা অ্যাড করতে হবে, এইটুকুনি জাস্ট। ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড, আর এখানে কি অ্যাড করতে হবে? ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড। মানে ডিঅক্সি রাইবো অ্যাডিনোসাইন, ডিঅক্সি রাইবো অ্যাডিনাইলেট আর ডিঅক্সি রাইবো অ্যাডিনাইলিক অ্যাসিড। আচ্ছা, যদি সুগারের সাথে, এটা কিন্তু সুগার না, এটা ডিঅক্সি রাইবো সুগার, শুধু সুগারটা লেখা উচিত না, যেহেতু এটা ডিএনএ এর সুগার তো ডিঅক্সি লিখতে হবে না। এবার যদি থাইমিন লাগাই তাহলে কি হয়ে যাবে? থাইমিডিন। তার সাথে ফসফেট লাগাও তাহলে হয়ে যাবে থাইমিডাইলেট আর থাইমিডাইলিক অ্যাসিড। যদি সুগারের সাথে সাইটোসিন লাগাই তাহলে হয়ে যাবে সাইটিডাইলেট। তার সাথে একটা ফসফেট লাগাও হয়ে যাবে সাইটিডাইলেট। কেন ডাইলেট? তো ওটা নিউক্লিওটাইডের নাম, ওটার নাম হয়ে যাবে হচ্ছে সাইটিডিন। সাইটিডিন, তার সাথে একটা ফসফেট লাগাও, ওটার নাম হয়ে যাবে সাইটিডাইলেট। যদি তুমি সুগারের সাথে গুয়ানিন লাগাও তাহলে হয়ে যাবে গুয়ানোসাইন। গুয়ানোসাইন, তার সাথে একটা ফসফেট লাগাও হয়ে যাবে গুয়ানাইলেট। আর যদি তুমি সুগারের সাথে ইউরাসিল লাগাও তাহলে হয়ে যাবে ইউরিডাইন। তার সাথে একটা ফসফেট লাগালে ওটা হয়ে যাবে ইউরিডাইলেট। বুঝলা তো? কিন্তু এগুলো সবগুলো যদি ডিএনএ তে থাকে তাহলে সামনে কিন্তু এগুলো সবগুলোর সামনে ডিঅক্সি কথাটা অ্যাড করতে হবে। খালি ডিঅক্সিটা এটাতে খালি হবে না, কারণ ইউরাসিল কি ডিএনএ তে থাকে? ওটা তো আরএনএ তে থাকে, তো ওটা ইউরিডাইনিন আর ইউরিডাইলেটই থাকবে। পরে ভিডিও দেখে এটা কিন্তু আবার রিভিশন করবা কিন্তু, তাহলে এগুলো সব ভুলে যাবা। এইটুকুনি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি তো এরকম একটা নিউক্লিওটাইড তো আমি বানালাম, তার মানে একটা পুঁথি বানালাম, তা কিন্তু আমার একটা পুঁথি দিয়ে কি একটা ডিএনএ হবে? আমার অনেকগুলো এরকম পুঁথি লাগবে, ইয়েস অর নো? তাহলে দেখো তো, আমি যদি এরকমই একটা পুঁথি, এরকমই একটা পুঁথি ধরে নাও, আমি নিচে রিপিট করি, দেখি কতক্ষণ। বাহ, দারুণ রিপিট হলো তো, সেই রিপিট হয়েছে। আচ্ছা, তাহলে এটা একটা নিউক্লিওটাইড আর এটা একটা নিউক্লিওটাইড, ইয়েস অর নো? এবার এই দুটা নিউক্লিওটাইডকে, এই পুঁথি দুটোকে মালার মধ্যে গাঁথবো কি করে, ইয়েস অর নো? দেখো কিভাবে গাঁথবো। তোমাকে করতে হবে কি, যে আগের পুঁথিটার যে সুগার ছিল, এই যে দেখো, মানে আগের পুঁথিটার এই যে যে সুগারটা, তার এখানে এখনো 3 নাম্বার কার্বনের ওএইচটা বাকি আছে না? তাহলে তুমি এখান থেকে 3 নাম্বার কার্বনের ওএইচ নাও, আর এখান থেকে যে ফসফেট গ্রুপটা আছে, এই ফসফেট গ্রুপের এখান থেকে কোনো একটা জায়গা থেকে এইচ নাও। বুঝা গেল? তাহলে এইচ আর ওএইচ মিলে কি হয়ে বেরিয়ে যাবে? H2O হয়ে বেরিয়ে যাবে।
তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, আর এইখানে এই অক্সিজেনটার একটা হাত ফাঁকা হয়ে গেল। তাহলে এই কার্বন আর অক্সিজেন একসাথে লেগে যাবে, তাহলে এটাও একটা কাইন্ড অফ এস্টার বন্ড। কিন্তু দেখো তো, এই ফসফেটটা, এই যে দেখো ভালো করে, এই ফসফেটটা অলরেডি একটা নিচে এস্টার বন্ড বানিয়ে আছে। তাহলে এটা ওর সেকেন্ড টাইম এস্টার বন্ড হলো এই ফসফেটটারই, একই না? তাই এটাকে বলবো ডাই এস্টার বন্ড। এটাকে শুধু সেকেন্ড টাইম যেটা বলবো ওটাকে কিন্তু এস্টার বলবো না, ওটাকে কি বলবো? ডাই এস্টার বন্ড। আর ডাই এস্টার বন্ডটা কে বানাচ্ছে? ফসফেট বানাচ্ছে। তাহলে ফসফোডাই এস্টার বন্ড, বুঝলা? কিন্তু ফসফোডাই এস্টার বন্ডটা দেখো তো, ওপরে কত নাম্বার কার্বন? এইদিকে 3, আর নিচে এখানে কত নাম্বার কার্বন? 5। তাহলে এটাকে বলতে হবে 3,2,5 ফসফোডাই এস্টার বন্ড, গোটা নামটা। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে আমি কিন্তু তোমাকে টোটাল টোটাল তাহলে এইভাবে দেখো দুটো পুঁথি একসাথে লেগে গেল। তাহলে পুঁথির ভিতরে কোন কোন বন্ড? পুঁথির ভিতরে যদি সুগার আর নাইট্রোজেন বেস নাও তাহলে এন গ্লাইকোসাইডিক বন্ড। আচ্ছা, যদি তুমি হচ্ছে সুগার আর ফসফেট গ্রুপ নাও তাহলে এস্টার বন্ড, 5 প্রাইম এস্টার বন্ড। কিন্তু যদি তুমি গোটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা গোটা নিউক্লিওটাইড লাগাতে চাও তাহলে কোন বন্ড? 3,2,5 ফসফোডাইএস্টার বন্ড। কি বোঝা গেল জিনিসটা? এরকম করে তাহলে তোমার কি কি তৈরি হচ্ছে দেখে নাও। দেখো, আমি এবার একটু সিম্পলিফাই করে করাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রথমে এইখানে হচ্ছে তোমার সুগার, সরি, আচ্ছা, তাহলে এখানে আছে সুগার, সুগারের সাথে ফসফেট, আবার এইদিকে নাইট্রোজেন বেস, মনে করো অ্যাডিনিন, একই না? তারপরে আবার মনে করো একটা সুগার, আবার এইখানে মনে করো একটা ফসফেট, আবার এখানে মনে করো থাইমিন, আবার মনে করো একটা সুগার, এখানে মনে করো একটা ফসফেট, এখানে মনে করো গুয়ানিন, আবার একটা সুগার, এখানে মনে করো ফসফেট, এখানে মনে করো সাইটোসিন। তাহলে এইটা একটা পুঁথি হলো, একই না? এইটা একটা পুঁথি হলো, এরকম করে। এই পুঁথিগুলো এখন লাগাবো কি দিয়ে? এইখানে এইখানে সুগার আর এই ফসফেটের মধ্যে একটা বন্ড হবে, এইখানে একটা বন্ড হবে, এইখানে একটা বন্ড হবে, একই না? তো এই যে এই বন্ডটার নাম কি বললাম? এন গ্লাইকোসাইডিক বন্ড। এই বন্ডটার নাম কি বললাম? এস্টার বন্ড অর 5 প্রাইম এস্টার বন্ড। আর এই বন্ডটার নাম কি বললাম? ফসফো ডাই এস্টার বন্ড। 3 রকমের বন্ড কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো স্যার, এইটাকে খুব সহজে মনে রাখার কোনো উপায়? আচ্ছা দেখো, আমি তো তোমাকে এখানে পিউরিনের সাথে লাগানো দেখিয়েছি সুগারটাকে। এখন আমি একটা নিচে পিরিমিডিনের সাথে লাগানো দেখিয়ে দিই। ভাবো, এখানে ডাবল রিং না হয়ে ধরো সিঙ্গেল রিং আছে। আচ্ছা, ডাবল রিং স্ট্রাকচার না হয়ে ভাবো এটা হচ্ছে একটা সিঙ্গেল রিং স্ট্রাকচার, তাহলে কিভাবে বন্ডটা হবে ওটাও দেখে নাও। ধরে নাও এখানে মনে করো অ্যাডিনিন নাই, এখানে মনে করো থাইমিন আছে। তাহলে থাইমিন তো পিরিমিডিন, পিরিমিডিন হলে তো সিঙ্গেল রিং হয়, ইয়েস অর নো? এবার সিঙ্গেল রিং হলে তোমাকে 1 নাম্বার নাইট্রোজেন পজিশন নিতে হবে। 1 নাম্বার নাইট্রোজেন পজিশনেও একটা হাইড্রোজেন থাকে, সেটা যেই পিরিমিডিনই হোক না কেন, থাইমিন হোক, ইউরাসিল হোক, সাইটোসিন হোক, যাই হোক না কেন। তাহলে এই দিকে কি বলেছি? 1 নাম্বারের OH, আর এই দিক থেকে তোমার H2O হয়ে ওয়াটার হয়ে বেরোয় গেল। তাহলে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এইদিকে নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, দুজনে বন্ড করে গেল, বন্ডটার নাম কি? এন গ্লাইকোসাইডিক বন্ড। এদিকে দেখো, তো এবার
স্যার এটা সহজে মনে রাখার উপায় কি? অলওয়েজ রিমেম্বার দ্য অড নাম্বারস। কি বললাম তোমাকে? অলওয়েজ রিমেম্বার দ্য অড নাম্বারস, এটা মনে রাখার সব থেকে ভালো বুদ্ধি। প্রথমে সুগারের বলি, দেখো তো, সুগারের কোন কোন কার্বনের সাথে কোন কোন কার্বন বন্ডিং এ এঙ্গেজ হচ্ছে। এইদিকে 1 নাম্বার কার্বন, ইয়েস অর নো? এইদিকে নিচে 3 নাম্বার কার্বন, আর উপরে কোনটা? 5 নাম্বার। তার মানে 1 3 5 অড নাম্বার। 1 নাম্বারের সাথে লেগে আছে নাইট্রোজেন বেস, নিচেও দেখো 1 নাম্বারের সাথে কে লেগে আছে? নাইট্রোজেন বেস, তাই কি না? 5 নাম্বারের সাথে কে লেগে আছে? ফসফেট গ্রুপ, ফসফেট গ্রুপ। আর 3 নাম্বারের সাথে কে লেগে আছে? পরের নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপ, তাই কি না? এটা তো হয়ে গেল সুগারের। তুমি নাইট্রোজেন বেসেরও অড নাম্বার মনে রাখবা। যদি পিউরিন হয় তাহলে 9 নাম্বার, অড কি না? আর যদি পিরিমিডিন হয় তাহলে কত নাম্বার? 1 নাম্বার, অড কি না? সবগুলো অড নাম্বার। তাহলে এইভাবে তোমার কাজ এটা দিয়ে হয়ে যাবে। তাহলে এরকম করে তুমি ডিএনএ বানালা, ভালো কথা। তো মনে করো এইটা হচ্ছে ডিএনএ ফার্স্ট নিউক্লিওটাইড, মনে করো এটা হচ্ছে ফার্স্ট নিউক্লিওটাইড, আর এইটা মনে করো লাস্ট নিউক্লিওটাইড। ভাবো এটা হচ্ছে লাস্ট নিউক্লিওটাইড, জিনিসটা বুঝলা? তাহলে ফার্স্ট নিউক্লিওটাইডের পরে আর কোনো, আগে আর কোনো নিউক্লিওটাইড নাই, তার মানে ওর 5 নাম্বার কার্বনটা এঙ্গেজ হচ্ছে না, তাই কি না? ওটা ফসফেট গ্রুপটা এমনি ফ্রি থাকলো। তাহলে এই এনটাকে বলবো 5 প্রাইম এন। বলবো 5 প্রাইম, পুরো নাম, যেহেতু এখানে ফসফেট গ্রুপটা ফ্রি আছে তো 5 প্রাইম ফসফেট এন বলবো। 5 প্রাইম, মানে 5 প্রাইম এন বলেই ছেড়ে দাও, 5 প্রাইম এন বলবো এটাকে। এই দিকটাকে বলবো হচ্ছে তোমার 5 প্রাইম এন। আর এই নিচের নিউক্লিওটাইডে কোন কার্বনটা যেন এঙ্গেজ হওয়ার কথা ছিল? 3 নাম্বারটা, পরের নিউক্লিওটাইডের সাথে কিন্তু হচ্ছে না, এটাই লাস্ট। তাহলে এটা 3 নাম্বার কার্বনটা এঙ্গেজ হচ্ছে না, তাহলে এটা কোন এন্ড হলো? 3 প্রাইম এন্ড। কি বোঝা গেল ব্যাপারটা? সোজা কিনা কঠিন? মোটামুটি ঠিকই আছে না? আচ্ছা, ভালো। তাহলে এইরকম করে তুমি ডিএনএ এরকম করে বানালা, সুগার ফসফেট দিয়ে তুমি বানালা। এইবার তোমাকে একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট কথা। সুগার ফসফেট দিয়ে যেটা তৈরি হলো, এইটাকে বলে ডিএনএ এর ব্যাকবোন। এটাকে ডিএনএ কি বলে? ব্যাকবোন। আর এটা কিন্তু এনসিইআরটি তে এই ল্যাঙ্গুয়েজেই লেখা আছে, যার সাথে ভিতরের দিকে নাইট্রোজেনাস বেস গুলো পোর্ট্রিউডেড ইনসাইড, মানে ভিতরের দিকে ঢুকে আছে। তো এটার যদি এটা 5 প্রাইম এন্ড হয় তাহলে এইদিকে কি হবে? 3 প্রাইম এন্ড। জিনিসটা তো বুঝলাম স্যার, কিন্তু আমরা কি ডিএনএ কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড না ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড? তার মানে তোমাকে এই দিকেও সেম টু সেম আরেকটা স্ট্র্যান্ড বানাতে হবে, ইয়েস অর নো? তাহলে এই দিকেও সুগার ফসফেট, আবার এইদিকে নাইট্রোজেন বেস। তো যদি এইদিকে অ্যাডিনিন থাকে তাহলে তার অপোজিটে থাকে থাইমিন। তারপরে আবার সুগার ফসফেট, আর এইদিকে থাইমিন থাকলে তার অপোজিটে থাকে অ্যাডিনিন। তাহলে এইদিকে আবার আবার মনে করো হচ্ছে তোমার সুগার ফসফেট, এইদিকে গুয়ানিন থাকলে তার অপোজিটে থাকে সাইটোসিন। আবার মনে করো সুগার ফসফেট, আর এইদিকে সাইটোসিন থাকলে তার অপোজিটে থাকে গুয়ানিন। তাহলে এবার এই দুটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইদিকে দাঁড়াচ্ছ না কেন? টাইম পাস করতে আসছো, গাড়ি ভাড়া দেবো তুমি? তাহলে এই আহ, তোমার স্ট্র্যান্ডটা পোলারিটি যদি 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে হয়, তুমি মনে রাখবা এইটার হবে উল্টাটা, মানে 3 প্রাইম টু 5 প্রাইম, বুঝলা? এটার উল্টা হবে, অ্যান্টি প্যারালাল হয়। মানে তোমাকে কিছুই না, এই গোটা যে স্ট্রাকচারটা, যখনই তুমি এটাকে হ্যাঁ এটাকে এই সাইডে ড্র করবে, ওটাকে উল্টা করে দিতে হবে, তাহলেই পোলারিটি পাল্টে যাবে। কিন্তু তোমাকে এটা মেনটেন করতে হবে, অ্যাডিনিনের সাথে কে? থাইমিন, আর গুয়ানিনের সাথে কে? সাইটোসিন।
অ্যাডিনিন আর থাইমিন, এবার এইগুলা কিভাবে একসাথে লেগে থাকবে? অ্যাডিনিন আর থাইমিনের মাঝখানে থাকে ডাবল হাইড্রোজেন বন্ড। কটা? ডাবল হাইড্রোজেন বন্ড। আর গুয়ানিন আর সাইটোসিনের মাঝখানে থাকে ট্রিপল হাইড্রোজেন বন্ড। ট্রিপল হাইড্রোজেন বন্ড। অ্যাডিনিন আর থাইমিনের মাঝখানে কত? ডাবল। গুয়ানিন আর সাইটোসিনের মাঝখানে কত? ট্রিপল। অ্যাডিনিনের সাথে থাইমিন ডাবল, গুয়ানিনের সাথে সাইটোসিন ট্রিপল। এবার আমাকে বলো তো, অ্যাডিনিন আর গুয়ানিন পিউরিন না পিরিমিডিন হয়? পিউরিন। ঠিক আছে। আর থাইমিন আর সাইটোসিন কি হয়? পিরিমিডিন। তার মানে একদিকে যদি পিউরিন থাকে আর একদিকে পিরিমিডিন থাকতেই হবে। এইদিকে পিউরিন তো এইদিকে পিরিমিডিন, আর এইদিকে পিরিমিডিন তো এইদিকে পিউরিন। তো দেখো আমাকে বলো, যদি পিউরিন ডাবল রিং হয়, পিউরিন যদি ডাবল রিং হয়, পিরিমিডিন সিঙ্গেল রিং। আবার যদি পিরিমিডিন এইদিকে থাকে তার মানে সিঙ্গেল রিং, তাহলে এইদিকে কি থাকবে? ডাবল রিং। দাঁড়া এক সেকেন্ড, এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, তাই একবারে বলে দিচ্ছি। এইদিকে পিরিমিডিন থাকলো, তাহলে দেখো তো, এখান থেকে এইটুকুনির যা ডিস্টেন্স, এখান থেকেও এইটুকুনির একই ডিস্টেন্স হলো কি না? তো সেই জন্য ডিএনএ এর দুটো স্ট্র্যান্ডের মাঝখানে ডিস্টেন্স সবসময় কনস্ট্যান্ট থাকে, এই কোশ্চেনটা আছে। কারণ একদিকে পিউরিন হলে আর একদিকে পিরিমিডিন হয়, সেটা এইদিকে যদি পিরিমিডিন হয় এইদিকে পিউরিন হবে, আর এইদিকে যদি পিউরিন হয় এইদিকে পিরিমিডিন হবে। সেই জন্য ডিএনএ এর দুটো স্ট্র্যান্ডের মাঝখানের, এই যে দেখো, ডিএনএ এর দুটো স্ট্র্যান্ডের মাঝখানের ডিসটেন্সটা মোর অর লেস সব সময়, এই যে এটা ডায়ামিটারটা সব সময় কনস্ট্যান্ট থাকে। এটুকুনি ক্লিয়ার? এইবার এই যে ঘটনাটা বললাম, অ্যাডিনিনের সাথে থাইমিন থাকা আর গুয়ানিনের সাথে সাইটোসিন থাকা, তুমি জিজ্ঞাসা করলে না বেস পেয়ার কি? এগুলাকেই বেস পেয়ার বলে। কি বলে এগুলোকে? বেস পেয়ারিং বলে। তো অ্যাডিনিন কি একটা নাইট্রোজেন বেস, থাইমিন কি একটা নাইট্রোজেন বেস, তারা পেয়ারিং করলো, তো কি হয়ে গেল? বেস পেয়ার। তো এইরকম একটা বেস পেয়ার, এদিকে দেখো এইরকম একটা বেস পেয়ার, এইরকম একটা বেস পেয়ার, এরকম একটা বেস পেয়ার, কি বোঝা গেল? তাহলে আমি এখন ডিএনএ এর যে ডাবল হেলিক্স স্ট্রাকচার, এইটা আমি এখন বলবো। ডাবল হেলিক্স স্ট্রাকচার তো মোটামুটি বলেই দিলাম। তো এইখানে জিনিসটা দেখো, এখানে এই যে সুগার, তার সাথে একটা ফসফেট, এইদিকে একটা নাইট্রোজেন বেস, তারপরে আবার সুগার, আবার এই যে এটা 5 নম্বর কার্বন, কিন্তু এটা 5 নম্বর কার্বনের সাথে ফসফেট লেগে আছে। তাহলে এখানে কত নম্বর কার্বন বলো তো? 3। তাহলে 3 নম্বর কার্বনের সাথে পরের নিউক্লিওটাইডটা লেগে আছে, এই যে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এই এই বন্ডটার নাম কি? এন গ্লাইকোসাইডিক বন্ড, যেটা দিয়ে তোমার নাইট্রোজেন বেস লেগে থাকে। এই বন্ডটার নাম কি, যেটা দিয়ে একটা নিউক্লিওটাইডের ভিতরে যে ফসফেট গ্রুপটার নাম আছে ওটার নাম এস্টার বন্ড। অ্যাকচুয়ালি বলা উচিত ওটা 5 নম্বর কার্বন, তো বলা উচিত 5 প্রাইম এস্টার বন্ড। আর এইটার নাম 3 নম্বরের সাথে 5 নম্বরের, একই না? 3 নম্বর কার্বনের সাথে 5 নম্বরের, আর এখানে ফসফেট দুইবার এস্টার বন্ড করছে, তো কি নাম ছিল? 3,2,5 ফসফো, দুইবার বন্ড হচ্ছে তাই ডাই এস্টার বন্ড। বুঝলা ব্যাপারটা? এরকম করে তুমি ডিএনএ এর মানে পুঁথিগুলো দিয়ে ডিএনএ এর একটা মালা বানালা, এই যে এরকম করে একটা মালা বানালা, কিন্তু তোমার তো লাগবে 2টা মালা, ইয়েস অর নো? তাহলেই তো ডিএনএ এর ডাবল হেলিক্স স্ট্রাকচার হবে। তো দুটো মালা যদি বানাও, তাহলে এবার মালাগুলোর মাঝখানে আবার সুতা দিয়ে লাগাতে হবে। অ্যাডিনিনের অপোজিটে থাইমিন ডাবল হাইড্রোজেন বন্ড, আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে ট্রিপল হাইড্রোজেন বন্ড। বুঝা গেল? এরকম করে যদি বানাও তাহলে তুমি এরকম ডিএনএ এর একটা স্ট্রাকচার এরকম তুমি পাবা। তো তুমি ভাবো, এখানে মনে করো আছে সুগার, এইদিকে উপরে আছে ফসফেট, আবার এইদিকে মনে করো এখানে আছে সুগার, এইদিকে আছে ফসফেট, এইখানে লেগে গেল। বুঝা গেল? এইদিকেও আছে মনে করো এখানে সুগার, বাইরে ওইদিকে আছে ফসফেট, আবার নিচে মনে করো এখানে আছে সুগার, এখানে আছে ফসফেট। তাহলে ভিতরের দিকে কি থাকবে? নাইট্রোজেন বেস, এই যে এটা একটা নাইট্রোজেন বেস, এটা একটা নাইট্রোজেন বেস। ধরো এইদিকে অ্যাডিনিন, তো এইদিকে থাইমিন, এইদিকে গুয়ানিন হলে এইদিকে সাইটোসিন, এইদিকে যদি থাইমিন হয় এইদিকে অ্যাডিনিন। বুঝা গেল ব্যাপারটা?
কিন্তু স্যার এটা তো সোজা না, এটা তো প্যাঁচাই কেন আছে ব্যাপারটা? তুমি তো ছবিটা আঁকালা সোজা ল্যাডারের মতো, কিন্তু এখানে ছবিটা এরকম পেঁচানো কেন? জিনিসটাকে, রিবন দুটাকে পেঁচাই কে দিল কেন? কারণ প্রত্যেকটা মানে এই বেস, এটা একটা বেস পেয়ার, মনে আছে তো বেস পেয়ার? এই বেস পেয়ার থেকে এই বেস পেয়ারে যাওয়ার সময় রাফলি 36 ডিগ্রি টার্ন হয়ে যাচ্ছে, বুঝলা? 36 ডিগ্রি করে টার্ন হয়ে যাচ্ছে। এবার এটা মাথায় রেখে এইবার আমার এই কথাটা শোনো। ভাবো এইটা হচ্ছে 1 নাম্বার স্ট্র্যান্ড ডিএনএ এর, এটা ভাবো 1 নাম্বার স্ট্র্যান্ড, আর এইটাকে ভাবো হচ্ছে 2 নাম্বার স্ট্র্যান্ড, ঠিক? এবার তোমাকে 3টা পয়েন্ট বলছি, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর এটা একটা পয়েন্ট, হ্যাঁ? মনোযোগ দিয়ে দেখছো তো? উপরের ফার্স্ট পয়েন্টে কোন স্ট্র্যান্ডটা উপরে আছে আর কোন স্ট্র্যান্ডটা পিছনে আছে, কোন স্ট্র্যান্ডটা সামনে? সামনে আছে। হ্যাঁ, 1 নাম্বার স্ট্র্যান্ডটা সামনে আর 2 নাম্বার স্ট্র্যান্ডটা পিছনে। পরের পয়েন্টে 1 নাম্বারটা পিছনে চলে গেল, 2 নাম্বারটা সামনে, তারপরের পয়েন্টে আবার 2 পিছনে চলে গেল, 1 সামনে। তাহলে একটা সামনে ছিল, পিছনে গিয়ে আবার সামনে আসলো, সামনে ছিল, পিছনে গিয়ে আবার সামনে আসলো, তাহলে কত ডিগ্রি ঘুরলো? 360 ডিগ্রি। বুঝলা ব্যাপারটা? তাহলে দেখো তো, তোমার এইখান থেকে এত অব্দি বলতে পারি আমি, একটা ফুল টার্ন নিল, ফুল টার্ন নিল মানে 360 ডিগ্রি। এবার প্রতিটা বেস পেয়ারের মধ্যে কতটা করে বেঁকে যাচ্ছে জানো? 36 ডিগ্রি করে বেঁকে যাচ্ছে। তাহলে 360 কে 36 দিয়ে ডিভাইড করলে কতগুলা বেস পেয়ার আঁকলো এইটুকুনির মধ্যে? 10টা বেস পেয়ার এখানে আঁকলো। বেস পেয়ার মানে আবার মনে আছে তো, 10টা করে বেস পেয়ার এখানে আঁকলো। আচ্ছা, ভালো কথা। কি এবার তোমাকে বলি হচ্ছে, এখান থেকে এতটুকুনির মানে রোটেশন ওয়াইজ বলে দিলাম, কিন্তু লেন্থটা কত স্যার? এখান থেকে একটা মানে ফুল টার্নের লেন্থ হচ্ছে তোমার 3.4 ন্যানোমিটার। না না না, 3.4 ন্যানোমিটার। বুঝলো তো? তাহলে বলো তো, দুটা বেস পেয়ারের মাঝে ডিস্টেন্স কত হলো? আছে কটা? 10টা। 0.34। হ্যাঁ, টোটাল 3.4। তাহলে দুটার মাঝখানে কত হচ্ছে? 3.4 ডিভাইডেড বাই 10 কত হচ্ছে? 0.34 ন্যানোমিটার। বুঝলাম ব্যাপারটা তো? আর এটা মনে রাখবা, 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹ মিটার। হ্যাঁ, তাহলে 3.4 ন্যানোমিটারকে যদি তুমি মিটারে কনভার্ট করো, তো মানে 3.4 × 10⁻⁹ মিটার হয়ে গেল। আর 0.34 কে যদি ন্যানোমিটারকে যদি তুমি কনভার্ট করো, তো মোটামুটি তুমি 3.4 × 10⁻⁸ করে দাও, কারণ এখানে 1 ঘর আগে পয়েন্ট আছে, 2 ঘর আগে পয়েন্ট আছে, তো এত মিটার। বুঝলা তো ব্যাপারটা? এগুলো মিটারে কনভার্ট করতে পরে করতে হবে, বেশি হিসাব নেই। এইটুকুনি হিসাব ক্লিয়ার হলো কিনা বলো আগে। তাহলে প্রত্যেকটা ইয়েতে তোমার 10টা করে বেস পেয়ার থাকবে, আর একটা ফুল টার্নের লেন্থ হচ্ছে 3.4 ন্যানোমিটার। তাহলে দুটার মাঝখানে গ্যাপ হচ্ছে 0.34 ন্যানোমিটার। এরকম করে তোমার ডিএনএ স্ট্রাকচারটা হয়ে গেল। এটা প্রথম ডিসকভার করেছিল, অনেকগুলো সায়েন্টিস্টের নাম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এইবার চলে আসো, মার্কিং গুলো করে নাও। দেখো, প্রথমে হচ্ছে তোমাকে আমি কি শিখালাম? আমি তোমাকে শিখালাম পুঁথিগুলোর নাম কি? নিউক্লিওটাইড। এবার নিউক্লিওটাইডের মধ্যে 3টা জিনিস থাকে, নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার, আর হচ্ছে তোমার ফসফেট গ্রুপ। এবার পেন্টোজ সুগার 2 রকমের হয়, এইদিকে দেখো। রাইবোজ হলে ওটা আরএনএ তে থাকবে, আর ডিঅক্সি রাইবোজ হলে ওটা ডিএনএ তে থাকবে। দুটার মধ্যে ডিফারেন্স আমি বলে দিয়েছি। 2 প্রাইম কার্বনে অক্সিজেন থাকে, ওএইচ, আর ওটাতে থাকে না। আর হচ্ছে নাইট্রোজেন বেস আবার তোমার 2 রকমের হয়, পিউরিন ডাবল রিং স্ট্রাকচার, যার মধ্যে পড়ে গেল অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিন
সিঙ্গেল রিং স্ট্রাকচার, যার মধ্যে পড়ে গেল সাইটোসিন, ইউরাসিল আর থাইমিন। এবার সাইটোসিন বলেছে ডিএনএ আরএনএ দুজনের মধ্যেই থাকে, থাইমিনটা পাওয়া যায় শুধু ডিএনএ এর মধ্যে, আর ইউরাসিলটা পাওয়া যায় শুধু আরএনএ এর মধ্যে থাইমিনের বদলে, আর অ্যাডিনিন গুয়ানিন দুজনের মধ্যেই পাওয়া যায়। এবার আমি তোমাকে এখন কি শিখালাম, এই যে সুগার, সুগারের 1 নাম্বার কার্বনে যে ওইচ ছিল তার সাথে এই দিকে হচ্ছে তোমার নাইট্রোজেন বেসের যে হাইড্রোজেন, তার সাথে এটা H2O হয়ে বের হয়ে গেছিল, মনে পড়ছে? তাহলে এই যে দেখো 1 প্রাইম কার্বনের ওইচ, এই যে 1 প্রাইম মানে এই যে 1 নাম্বার কার্বনের ওইচ, বুঝলা? যে এর নাইট্রোজেন বেস, এই যে নাইট্রোজেন বেস is linked to the OH of 1 prime pentose sugar, কোন বন্ড? N glycosidic linkage or N glycosidic bond, এই বন্ডটার নাম বললাম না, N glycosidic bond। তাহলে এটা সুগার আর নাইট্রোজেন বেস মিলে কি বানালো বলো, সুগার আর নাইট্রোজেন বেস মিলে কি বানালো? নিউক্লিও, হ্যাঁ নিউক্লিওসাইড। যেমন নাম কি বলেছিলাম, অ্যাডিনোসাইন, অর যদি ডিএনএ হয় তাহলে ডিঅক্সি অ্যাডিনোসাইন, গুয়ানোসাইন অর ডিঅক্সি গুয়ানোসাইন, মনে পড়ছে না? আমি যে এতগুলা নাম লিখলাম, এই যে অ্যাডিনোসাইন, থাইমিডাইন, সাইটিডাইন, গুয়ানোসাইন, ইউরিডাইন, নিউক্লিওসাইড গুলোর যে নামগুলা লিখলাম। আচ্ছা, তাহলে আর যদি সাইটোসিন লাগে পেন্টোজ সুগারের সাথে, তাহলে সাইটিডাইন অর ডিঅক্সিসাইটিডাইন। যদি ইউরাসিল লাগে তাহলে ইউরিডাইন অর ডিঅক্সি থাইমিডাইন। ডিঅক্সি ইউরিডাইন তো হবে না, কারণ ইউরাসিল তো ডিএনএ তে থাকে না, ডিএনএ তে শুধু থাইমিন থাকে। আচ্ছা, এইবার আমাকে বলো তো যে এটা তো 1 নাম্বার কার্বন, এবার এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, আর 5 নাম্বার কার্বনটা বাইরে ছিল, মনে আছে? দুটা এইচ আর একটা ওএইচ। এবার যদি উপরে আমি ফসফেট গ্রুপটাকে রাখি, এই যে পি, এইদিকে ওএইচ, এইদিকে ওএইচ, এইদিকে ওএইচ, আর এইখানে একটা ডবল বন্ড দিয়ে ও, তাহলে এই ফসফেট গ্রুপটাকে কিভাবে লাগাচ্ছিলাম, এখান থেকে ওএইচ আর এখান থেকে এইচ নিয়ে জল কম করে এইখানে অক্সিজেন আর কার্বনকে লাগিয়ে দিচ্ছিলাম। তো এটা কত নাম্বার কার্বন ছিল? 5। আর এই বন্ডটার নাম কি ছিল? 5 প্রাইম এস্টার বন্ড। দেখো এবার ওটাই লেখা আছে কিভাবে, যে ফসফেট গ্রুপ কিভাবে লাগে। এই যে দেখো, ফসফেট গ্রুপ ইজ লিঙ্ক টু 5 প্রাইম কার্বনের ওএইচ এর সাথে লাগে নিউক্লিওসাইডে, তখন ওটা, আর লিঙ্কটার নাম কি ছিল? 5 প্রাইম ফসফো এস্টার লিঙ্কেজ অর 5 প্রাইম এস্টার লিঙ্কেজ। তো তখন ওটা হয়ে গেল কি বলতো, গোটাটা হয়ে গেল কি নিউক্লিওটাইড। মানে এই যে নিউক্লিওসাইডের সাথে এখন ফসফেট লাগিয়ে দাও, গোটাটা কি হয়ে গেল? নিউক্লিওটাইড। তো যদি ডিএনএ হয় তাহলে ডিঅক্সি নিউক্লিওটাইড বলতে হবে। যেমন নিউক্লিওটাইড গুলোরও নাম আমি কিন্তু লিখে দিয়েছি, ওইদিকে আর যাচ্ছি না, কারণ ইয়ে করছে, অ্যাডিনাইলিক অ্যাসিড অর অ্যাডিনাইলেট, গুয়ানাইলিক অ্যাসিড অর গুয়ানাইলেট। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাড়াতাড়ি আয়, লাস্ট এবার চলে আসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটা তো হয়ে গেল তোমার 1 নাম্বার কার্বন ছিল, এটা তো তোমার 5 নাম্বার কার্বন হয়ে গেল, তাই কি না? কিন্তু এইটা কত নাম্বার ছিল বলো তো? 3, অড নাম্বার মনে রাখতে বলছি না? তাহলে এইটা 3। আবার পরেরটার ক্ষেত্রে এইটা হচ্ছে 1 নাম্বার, যেটার সাথে নাইট্রোজেন বেস সবসময় 1 নাম্বারের সাথে লেগে থাকে, কিনা? ফসফেট গ্রুপ কত নাম্বারের সাথে লেগে থাকে? 5। আর তাহলে এটা কত নাম্বার হলো? 3। তাহলে দেখো, এইটা তো একটা নিউক্লিওটাইড আর এইটা একটা নিউক্লিওটাইড, এই দুটো নিউক্লিওটাইডের কোন কোন কার্বনের মধ্যে বন্ডটা হচ্ছে? 3 আর 5। ইয়েস অর নো? তাহলে এটাকে বলে 3 to 5 ফসফোডাইএস্টার লিঙ্কেজ, এই যে এই লিঙ্কটার নাম 3 প্রাইম টু 5 প্রাইম
ফসফোডাইএস্টার বন্ড। এটা দিয়ে কারা লাগে? দুটা নিউক্লিওটাইড লাগবে, কিন্তু এই একটা নিউক্লিওটাইড, এই একটা নিউক্লিওটাইড লাগবে। বুঝা গেল? এরকম করে দেখো, দুটা নিউক্লিওটাইড লাগলে ডাই নিউক্লিওটাইড, তিনটা লাগলে ট্রাই নিউক্লিওটাইড, এই যে তিনটা লাগলো। এরকম করতে করতে পুঁথি দিয়ে তুমি একটা মালা বানিয়ে দিলে, হয়ে গেল পলি নিউক্লিওটাইড। পলি মানে কি? মেনি। তাহলে এরকম করে তুমি পলি নিউক্লিওটাইড চেন বানিয়ে নিলা। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এইবার তোমাকে আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি। যখন কোনো একটা জিনিস দুটোর কমন পার্ট হয়, তাকে মায়োটি বলে, মোইটি বলে, মোইটি। দেখো তো, এই যে ফসফেটটা, ভাবো এই ফসফেটটা এই আগের এই সুগারের সাথেও লাগে আছে, আবার পরের সুগারের কার্বনের সাথেও লেগে আছে। তখন একে বলে একটা মইটি। কি বলে? মইটি। আবার এই সুগারটার কথা ভাবো, এই সুগারটার কথা ভাবো, সুগারটা একটা ফসফেটের সাথেও লেগে আছে, আবার সুগারটা একটা নাইট্রোজেন বেসের সাথেও লেগে আছে। তাহলে এই সুগারটাকেও বলবো আমি মইটি। পারবা কিনা বলবো? মইটি মানে বুঝতে পারলা কিনা বলো? তাহলে দেখো তো এর পরের লাইনটা বুঝতে পারো কিনা, যে আচ্ছা তাহলে এর এই দিকটা তো 5 নাম্বার কার্বন, হ্যাঁ কি না? তাহলে এই এনটাকে কি বলবো? 5 প্রাইম এন্ড। আর এই দিকটা এখানে তো লাস্টে 3 নাম্বার কার্বন, তাহলে এটা কি হয়ে গেল? 3 প্রাইম। তাহলে এ পলিমার দাস ফর্ম হ্যাজ ওয়ান এন্ড অফ এ ফসফেট মইটি। এবার মইটি মানে আশা করি আর বলতে হবে না, ফসফেট দুটা জিনিসের সাথে লাগে। মইটি মানে যদি লিখে রাখতে চাও, তাহলে এখানে লিখে রাখো যে কমন পার্ট অফ টু ডিফারেন্ট মলিকুলস। টু ডিফারেন্ট মলিকুলস তাকে মইটি বলে। তো ফসফেট তো দুই দিকে দুটা সুগারের সাথে লেগে থাকে না, তাই ওটা একটা মইটি। তাহলে একদিকে হয়ে গেল 5 প্রাইম এন্ড, আর আর একটা হয়ে গেল তোমার হচ্ছে কি 3 প্রাইম এন্ড। এই যে 3 প্রাইম এন্ড হয়েছে। 3 প্রাইম এন্ডে কিন্তু থাকে সুগারের মইটি। 3 প্রাইম এন্ডে হুম হুম 3 প্রাইম। আচ্ছা, হয়ে গেল। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, চেন পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও। কোথা থেকে ব্র্যাকেটটা শুরু হয়েছিল? না, দাঁড়াও, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও, এখানে একটা ব্র্যাকেট শুরু করো। ওটা আগের গুলো ঠিক আছে, হ্যাঁ। আর এইটা বাকিটা কোনটাই লাগবে, মানে এই নিউক্লিওটাইড থেকে এইটা অব্দি লাগবে, ওখান থেকে বাকিটা এটা এত অব্দি লাগবে। আচ্ছা, ভালো কথা। আমি তোমাকে একটু আগে বললাম না, মেনসিআরটি তে একটা কথা লেখা আছে ব্যাকবোন, মনে আছে? ব্যাকবোনটা কি দিয়ে তৈরি? সুগার, ফসফেট, সুগার, ফসফেট, সুগার, ফসফেট দিয়ে তৈরি। তো এই যে দেখো, আর the backbone of polynucleotide chain is formed due to sugar and phosphate। পারবা তো? এবার বলো, সুগারের সাথে নাইট্রোজেন বেস গুলো ভিতরের দিকে থাকে না? তাহলে দেখো, the nitrogenous base linked to sugar moiety projected from the backbone, মানে ব্যাকবোন থেকে ভিতরে প্রজেক্টেড থাকে। বুঝা গেল? এবার এখানে সুগারকে কেন মইটি বলেছে বলো তো? কারণ সুগারও দুই সাইডে, এইদিকে একটা এইদিকে একটা, ইয়েস অর নো? কেন ওটাকে মইটি বলি, এটাও মইটি। তাহলে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তো আরএনএ এর সাথে স্যার ডিএনএ এর ডিফারেন্স কি? তো প্রথম কথা তো হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার, অন দি আদার হ্যান্ড আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড স্ট্রাকচার। বুঝলো তো? আরএনএ দুটা থাকে না। আর একটা হচ্ছে আরএনএ এর মধ্যে থাইমিনের বদলে কি থাকে? ইউরাসিল। আর ডিঅক্সি রাইবোজ সুগার, না কোন সুগার থাকে? রাইবোজ সুগার। তাহলে এই যে দেখো, এখানে এই যে 2 প্রাইম পজিশনে ওইস থাকে, রাইবোজ সুগার ইন রাইবোজ। আর ইউরাসিল থাকে থাইমিনের বদলে, থাইমিন। আর আমি আজকেই শিখালাম থাইমিনের আর একটা নাম কি? 5 মিথাইল ইউরাসিল। কারণ ইউরাসিলের 5 নাম্বার পজিশনে একটা মিথাইল গ্রুপ ঢোকাই দিলেই ওটা থাইমিন হয়ে যায়। ওটা না মনে পড়লে ভিডিওটা আরেকবার দেখে নিবা। তো ডিএনএ এরকম সব স্ট্রাকচার ফাকচার কারা সব ডিসকভার করলো? এটা মোটামুটি দেখো,
ফ্রেডরিক মেইসার 1869-এ মোটামুটি ও প্রথম নিউক্লিয়াসের মধ্যে এগুলো দেখা গেল, ওর নাম দিয়েছিল নিউক্লিন। কিন্তু ওর কাছে রিসোর্সেস কম থাকার জন্য ও আর কিছু অত ডিসকভার করতে পারেনি। এবার এইখানে দেখবা আগে 1953-তে জেমস ও আজ আই যে দেখতে বললাম যে না দেখে মার্ক করে যাচ্ছে, আগে দেখো 1953-তে জেমস ওয়াট আর ফ্রান্সিস ক্রিক এক্স রে ডিফ্র্যাকশন ডেটা, যেটা কিনা বানিয়েছিল মরিস উইলকিনস এন্ড রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, তাদের ওই ডেটাটা কালেক্ট করে ওরা ডিএনএ এর ফুল ডাবল হেলিক্স মডেল বানালো। বুঝলা? আচ্ছা, তারপরে তাহলে এইটা হচ্ছে তোমরা এখান থেকে, হ্যাঁ, ডিএনএ পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও। হুম। কিন্তু পরে আরেকজন সায়েন্টিস্ট আসলো, যে যার নাম হচ্ছে আরউইন শার্গাফ। সে কি বললো দেখো, আমার কথাটা শুনে এইদিকে তাকাও আবার। সে বললো হচ্ছে অ্যাডিনিন প্লাস গুয়ানিন ইকুয়াল টু থাইমিন প্লাস সাইটোসিন। মানে কি, টোটাল পিউরিন in a DNA is equal to the number of total pyrimidine। বুঝলা কথাটা? এটাকে বলে চার্গাফস রুল, এটাকে চার্গাফস রুল বলে। যে ও বললো যে the ratio between adenine and thymine and guanine and cytosine are constant and equals 1। আর সেটার ফর্মুলাতে ফেললে এটা হয় adenine plus guanine is equal to thymine plus cytosine, মানে টোটাল পিউরিন is equal to টোটাল pyrimidine। কি লাভ বলে এটাকে? চার্গাফস ল, চার্গাফস রুল বলে, এই চার্গাফ যে সায়েন্টিস্ট ওটা। তাহলে এটা দিয়ে যদি তোমাকে একটা কোয়েশ্চেন দেয়, এই যে দেখো, যদি একটা ডিএনএ তে, কোয়েশ্চেন, ইফ ইন এ ডিএনএ দেয়ার আর 500 বেস পেয়ার and number of adenine is 200, then find the number of cytosine। পারবা এটা? হুম, এটা তোমরা একটু ট্রাই করো, ততক্ষণ আমি একটু আসি। তাহলে দেখো আমি এটা মানে লিখে লিখে করে দিচ্ছি, যাতে তোমাদের পরে ভিডিওটা দেখলে অসুবিধা না হয়। নাম্বার অফ বেস পেয়ার ইকুয়াল টু 500, তাহলে টোটাল নাম্বার অফ নিউক্লিওটাইড কত, পুঁথি কতগুলো হলো তাহলে? 1000, 500 ইন্টু 2 ইকুয়াল টু 1000। এবার দেখো, এখানে বলছে নাম্বার অফ অ্যাডিনিন ইকুয়াল টু 200 ইকুয়াল টু নাম্বার অফ থাইমিন বলতে পারি, কারণ অ্যাডিনিনের অপোজিটেই তো থাইমিন থাকে। অ্যাডিনিন যদি 200টা হয় তাহলে থাইমিনও কটা হবে? 200টা। তাহলে টোটাল, টোটাল মানে অ্যাডিনিন প্লাস থাইমিন কে টোটাল করলে কত হচ্ছে? 200 প্লাস 200, 400টা হয়ে গেল এখানে। তাহলে 400টার মধ্যে, 1000টার মধ্যে 400টা অ্যাডিনিন থাইমিন হয়ে গেল। তাহলে গুয়ানিন প্লাস সাইটোসিন মিলে কত হবে? তাহলে 1000 মাইনাস 400 ইকুয়াল টু তোমার 600টা। এবার দেখো গুয়ানিন, গুয়ানিন আর সাইটোসিন মিলে 600টা। এবার গুয়ানিনের অপোজিটেই তো সাইটোসিন থাকে, তাহলে গুয়ানিনের জায়গায় আমি সাইটোসিন প্লাস সাইটোসিন লিখতে পারি ইকুয়াল টু 600টা। তার মানে 2 সাইটোসিন ইকুয়াল টু 600টা, তাহলে শুধু সাইটোসিন ইকুয়াল টু 300টা হয়ে গেল। কিন্তু এটার জন্য এত টাইম পাবা না, এটা এমসিকিউ তে থাকবে, মুখে মুখে করে নেওয়া যাবে এটা। ডান। আচ্ছা, তাহলে দেখো হচ্ছে এই চার গ্রাফের রুল দিয়ে এরকম কিছু আর কি দেয়, তোমাকে রেশিও দিয়েও দিতে পারে। কারণ তোমার ইয়েতে কিন্তু
মানে এখানে কিন্তু রেশিও হিসাবে ডেফিনেশনটা লেখা আছে। তোমাকে বললো যে অ্যাডিনিন ইস টু মানে গুয়ানিন ইকুয়াল টু যদি মানে 2:3 হয়, হ্যাঁ, তাহলে ওই হিসাবে তারপরে তোমাকে বললে অ্যাডিনিনের নাম্বার মনে করো 100টা, তাহলে সাইটোসিনের নাম্বার ওরকম কিছু একটা রেশিও বিশিও দিয়েও দিতে পারে, বা অন্য কিছু রেশিও বার করতে বলবে। হ্যাঁ, পারবা আশা করি। এবার চলে আসি যে ডিএনএ এর হচ্ছে কি স্যালিয়েন্ট ফিচার্স। ডিএনএ এর স্যালিয়েন্ট ফিচার্স গুলো হচ্ছে 1 নাম্বার আমি কি বললাম, ডিএনএ হচ্ছে তোমার দুটা পলিনিউক্লিওটাইড চেন থাকে। এইদিকে একটা যেটা 5 প্রাইম টু 3 প্রাইম, আর এইদিকে একটা যেটা 3 প্রাইম টু 5 প্রাইম, তো দুটা চেন দিয়ে থাকে। যেটার ব্যাকবোন কি দিয়ে তৈরি বললাম এখনই, সুগার আর ফসফেট দিয়ে। আর বেস গুলো প্রজেক্ট ইনসাইড, মানে বেস গুলো ভিতরের দিকে থাকে। অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন ওগুলো ভিতরের দিকে থাকবে, তাই কি না? 2 নাম্বার আমি কি বললাম, একটা চেন 5 প্রাইম টু 3 প্রাইম, আর একটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম, এটা হয়ে গেল 3 নাম্বার। ওই অ্যাডিনিন, থাইমিন বা গুয়ানিন, সাইটোসিনের মাঝখানে আবার হাইড্রোজেন বন্ড থাকে, ইয়েস অর নো? ওটাই লেখা আছে যে হাইড্রোজেন বন্ড থাকে। অ্যাডিনিন আর থাইমিনের মাঝখানে থাকে হচ্ছে দুটা হাইড্রোজেন বন্ড, আর এদিকে গুয়ানিন আর সাইটোসিনের মাঝখানে থাকে 3টা হাইড্রোজেন বন্ড। আর সব সময় মনে রাখবা, একদিকে যদি পিউরিন থাকে তাহলে আরেকদিকে কি থাকবে, পিরিমিডিন। সেই জন্য ওদের ডিসটেন্সটা সবসময় সেম হয়। বললাম না আজকে যে this generates approximately uniform distance between the two strands of helix. ডান। আচ্ছা, এবার আমি তোমাকে কি বললাম যে ডিএনএ তো সোজা ল্যাডারের মতো হয় না, ওটা কয়েলড হয়। কোন দিকে কয়েলিংটা থাকে, রাইট হ্যান্ডেড ফ্যাশন, কিন্তু ওটা ওয়াটসন এন্ড ক্রিকের মডেলটা রাইট হ্যান্ডেড, ওটাকে বলে ডি হেলিক্স ডিএনএ। আর একটা হয় তোমার এল হয়, এল হেলিক্সও হয়, লেফট হ্যান্ডেড ডিএনএও হয়। 4-5 রকমের ডিএনএ হয়, ওগুলা বড় ক্লাসে গ্রাজুয়েশন গ্রাজুয়েশন লেভেলে আছে। কিন্তু আমি তোমাকে কি বললাম, এই যে দেখো ডিএনএ এর তোমার হচ্ছে এই একটা এখান থেকে এরকম করে আমি তোমাকে শিখালাম, এই গোটা একটা টার্নের ডিসটেন্স কত, 3.9 ন্যানোমিটার, সরি 3.4 ন্যানোমিটার, গোটাটার ডিসটেন্স 3.4 ন্যানোমিটার। তাহলে আমাকে বলো এক একটা বেস পেয়ারের মাঝের ডিসটেন্স কত হলো, টোটাল থাকে 10টা বেস পেয়ার, তাহলে 0.34 ন্যানোমিটার হলো এক একটা ডিসটেন্স। এখানে 10টা করে বেস পেয়ার থাকে, 1 2, হ্যাঁ, 3 4 5 6, এইদিকে মনে করো 7 8 9, এখানে 10 এরকম করে, হ্যাঁ। তাহলে এক একটা এই যে দেখো ডিসটেন্স বিটুইন এ বেস পেয়ার ইজ 0.34 ন্যানোমিটার। আর আরেকটা বললাম যে ডাবল হেলিক্সটা কি, কোন বন্ড দিয়ে লেগে আছে, হাইড্রোজেন বন্ড, যেটা ওকে স্টেবিলিটি প্রোভাইড করে। মানে অ্যাডেনিন থাইমিনের মাঝখানে ডাবল হাইড্রোজেন বন্ড, গুয়ানিন সাইটোসিনের মাঝখানে ট্রিপল হাইড্রোজেন বন্ড। তো এখানে একটা কোশ্চেন দিয়েছে যে কম্পেয়ার দ্য স্ট্রাকচার অফ পিউরিন এন্ড পিরিমিডিন, ক্যান ইউ ফাইন্ড আউট হোয়াই দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু পলিনিউক্লিওটাইড চেইন ইন এ ডিএনএ রিমেইনস অলমোস্ট কনস্ট্যান্ট। এই যে এই ডিসটেন্সটা সব সময় কনস্ট্যান্ট কেন? কারণ এইদিকে যদি পিউরিন থাকে মানে ডাবল রিং, তাহলে অপোজিটে সিঙ্গেল রিং থাকবে, তাই না? আর এইদিকে যদি সিঙ্গেল রিং থাকে তার অপোজিটে থাকবে ডবল রিং, তাই এই ডিসটেন্সটা সবসময় কনস্ট্যান্ট থাকছে। দেখো এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, এটা কখনোই মানে ইয়ে হবে না। তো এটাই হচ্ছে তোমাকে অ্যান্সার বলতে হবে যে ইন ডিএনএ there are between two base pair, one is pyrimidine, another is if one is purine, the opposite is pyrimidine. Purine is double ring structure and pyrimidine is single ring structure. That's why the distance always remains constant. বুঝলা? তো যেই ফ্রান্সিস ক্রিক ডিএনএ স্ট্রাকচার ডিসকভার করেছিল উইথ ওয়াটসন, সেই ফ্রান্সিস ক্রিকই পরে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট দিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটার নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা বুঝতে হলে তোমাকে এইভাবে বুঝতে হবে, দেখো আমার কোনো একটা ক্যারেক্টার
ঠিক, ভালো করে শুনবা। আমার কোনো একটা ক্যারেক্টার, ধরে নাও একটা হাইট, এই হাইটটা ডিটারমাইন হচ্ছে কোনো না কোনো একটা হরমোন দিয়ে বা কোনো একটা এনজাইম দিয়ে, ইয়েস অর নো? ধরে নাও গ্রোথ হরমোন দিয়ে হচ্ছে তোমার হাইটের ক্যারেক্টারটা। এবার গ্রোথ হরমোন, হরমোন তো প্রোটিন দিয়ে তৈরি, ইয়েস অর নো? আর প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের চেন, কি না? তো অ্যামাইনো অ্যাসিড তুমি এই চ্যাপ্টারে পড়বা, টোটাল 20 রকমের অ্যামাইনো অ্যাসিড হয়। ঠিক আছে, তোমার হচ্ছে পেজ নাম্বার 96 এর ইয়েটা বের করো। পেজ নাম্বার 96 এর একটা টেবিল আছে, পেয়েছো? হ্যাঁ। আমি জাস্ট একবার বের করে দেখিয়ে দিই, কারণ এটা ভিডিওতে আসছে তো, তো ভিডিওতে যাতে কেউ বুঝতে অসুবিধা না হয়। এই জেনেটিক কোড, এই যে লিস্টটা, হ্যাঁ, তো তুমি এখানে মানে কাউন্ট করবা, মোরলেস, মোরলেস না এক্সাক্ট, এখানে 20টা অ্যামাইনো অ্যাসিড আছে। পরে আমি দেখাবো তোমাদেরকে, যখন পড়াবো তখন ওখান থেকে দেখিয়ে দেবো। তা ভালো করে রেকর্ড হচ্ছে এই ভিডিওটা। আর এই বছরের ভিডিওটা অনেক ভালো হচ্ছে এই কারণে, কারণ আমি অনেক কম্প্যাক্ট করাচ্ছি। হুম, তো খুব বেশি আমি লেকচার দিচ্ছি না, অনেক কম্প্যাক্ট পড়াচ্ছি। তো দেখো 20 রকমের অ্যামাইনো অ্যাসিড হয়। তুমি ওই টেবিলটা দেখলে দেখবা ওখানে কোথাও একটা শুরুতে দেখো PHE লেখা আছে না, ফিনাইল অ্যালানিন, আবার তার নিচে লেখা আছে লিউসিন, আবার কোথাও একটা লেখা আছে FLE, সরি ILE মানে ইলিউইন, হ্যাঁ, তারপরে আরো নিচে লিখতে দেখবা MET লেখা আছে মানে মিথিওনিন, এরকম করে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড হয়। এবার আমার কথাটা শোনো, এই যে অ্যামাইনো অ্যাসিডের যে প্রোটিন কি দিয়ে তৈরি, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, দেখা যাচ্ছে তো? তো ব্যাপারটা হচ্ছে যে তোমার গ্রোথ হরমোনের যে প্রোটিনটা, তার মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিড পরে কোন অ্যামাইনো অ্যাসিড থাকবে। মনে করো প্রথমে থাকলো হচ্ছে, আমি বললাম লিউসিন, এইদিকে তাকাও, প্রথমে থাকলো লিউসিন, তারপরে থাকলো মিথিওনিন, হ্যাঁ, তারপরে থাকলো হচ্ছে মনে করো আমি বললাম ভ্যালিন, তারপরে থাকলো হচ্ছে তোমার মনে করো আমি বললাম সেরিন, এরকম এরকম অ্যামাইনো অ্যাসিড। কিন্তু এটা পার্টিকুলার সিকোয়েন্স মেনটেন করে। তোমার গ্রোথ হরমোনে অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স আলাদা, তোমার স্কিন কালারে মেলানিনের যে প্রোটিনটা হয় তার সিকোয়েন্স আলাদা। এই সিকোয়েন্সটা কিভাবে আসলো? ওটা আসলো mRNA থেকে। তুমি ওই লিস্টটা দেখবা, যদি দেখবা যে mRNA এর মধ্যে যদি CUU মানে সাইটোসিন ইউরাসিল ইউরাসিল থাকে, তাহলে লিউসিন আসে। আরো আছে, লিউসিনের জন্য অন্য কোডও আছে। তারপরে AUG যদি থাকে তাহলে মিথিওনিন আসবে। যদি তোমার এইদিকে হচ্ছে ভ্যালিন, তো মনে করো GUU থাকলে ভ্যালিন আসবে। আবার এইদিকে মনে করো UCU যদি থাকে, ইউরাসিল সাইটোসিন ইউরাসিল, তাহলে সেরিন আসবে। তার মানে mRNA তে পর পর কোন কোড আছে, এগুলোকে কোড বলে। সেই কোডের জন্য এক একটা অ্যামাইনো অ্যাসিড পর 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 এসে লাগে। বুঝা গেল কথাটা? তার মানে এখানে কোড ল্যাঙ্গুয়েজে আছে, মনে করো এখানে ল্যাঙ্গুয়েজটা মনে করো ইংলিশ, কিন্তু ওটা অ্যামাইনো অ্যাসিডের ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাচ্ছে, বুঝালা? এটা এটা মনে করো হিন্দি কথাটা, এখানে আছে মানে নিউ সাইটোসিন ইউরাসিল ইউরাসিল এগুলা কি নিউক্লিওটাইড, নিউক্লিওটাইডের ল্যাঙ্গুয়েজে আছে। কিন্তু লিউসিন মিথিওনিন ভ্যালিন সেরিন এগুলো কি অ্যামাইনো অ্যাসিড, এখানে অ্যামাইনো অ্যাসিডের ল্যাঙ্গুয়েজ। তাহলে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আর একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করাকে কি বলে? ট্রান্সলেশন, ট্রান্সলেট করা ইংলিশ থেকে হিন্দিতে। তো mRNA এর কোড গুলো যখন মানে প্রোটিনের মধ্যে ট্রান্সলেট হয় তখন ওটাকে ট্রান্সলেশন বলে। কিন্তু স্যার mRNA এর মধ্যে এই কোডটা আসলো কোথা থেকে? ওটা আসলো DNA এর থেকে। DNA তে যদি গুয়ানিন থাকে তাহলে সাইটোসিন আসবে,
যদি ডিএনএ তে অ্যাডিনিন থাকে তাহলে আরএনএ তে ইউরাসিল আসবে, যদি অ্যাডিনিন থাকে তাহলে ইউরাসিল আসবে, যদি এখানে থাইমিন থাকে তাহলে থাইমিনের অপোজিটে কে বসে, অ্যাডিনিন। যদি এখানে অ্যাডিনিন থাকে অ্যাডিনিনের অপোজিটে কে আসবে, থাইমিন। কিন্তু আরএনএ তে তো থাইমিন থাকে না, কে থাকে, ইউরাসিল। যদি এখানে সাইটোসিন থাকে তাহলে সাইটোসিনের অপোজিটে কে আসবে, গুয়ানিন। তো এরকম ডিএনএ এর যে ডেটাটা এখানে ট্রান্সক্রিপ্ট হলো, এমআরএনএ তে ট্রান্সক্রিপ্ট হলো। সেম ডেটা এখানেও নিউক্লিওটাইড ফর্মেও আছে, এখানেও নিউক্লিওটাইড ফর্মেই আছে। মানে তুমি মনে করো তুমি একটা বই থেকে নোট, বইয়ের মধ্যে একটা নোট আছে, ওই নোটটা তুমি তোমার খাতাতে কপি করলা, বুঝা গেল কথাটা? তাহলে তুমি কি করলা, ট্রান্সক্রিপ্ট করলা। তাহলে এই প্রসেসটার নাম কি, ট্রান্সক্রিপশন। তাহলে এই যে গোটা জিনিসটা, এটারই নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা, বুঝলা কথাটা? এটাই গোটা জিনিসটাকে সেন্ট্রাল ডগমা বলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার উপরে বেস করেই আমাদের গোটা চ্যাপ্টারটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন ডিএনএ এরকম, মানে ক্রোমোজোমের মধ্যে এরকম ডিএনএ আছে, ডিএনএ যখন মানে সেল যখন ডিভিশন করে তখন এটা এরকম হয়ে যায় না। তার মানে এই ডিএনএরই একটা কপি তৈরি হয়ে গেল এখানে। তো ডিএনএ থেকে ডিএনএ হওয়াকে আবার কি বলে, রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন 1 নম্বর স্টেপ, তারপরে ওটা এমআরএনএ তে ট্রান্সক্রিপ্ট হবে, ট্রান্সক্রিপশন। এমআরএনএ এর মধ্যে কোড গুলো অ্যামাইনো অ্যাসিডে ট্রান্সলেট হবে, তার মানে ওটা 3 নম্বর। এই প্রোটিন দিয়ে তোমার হরমোন হবে, সেই হরমোনই তোমার ক্যারেক্টার গুলোকে এক্সপ্রেস করাবে। গোটা জিনিসটার নাম কি বললাম, ট্রান্সক্রিপশন। এইবার আমি তোমাকে একটা বলি, এটা অন্য কনসেপ্ট, ট্রান্সক্রিপশন শেষ, মানে তোমার সেন্ট্রাল ডগমা এই ব্যাপারটা শেষ। এটা মনে করো একটা ভাইরাস, ঠিক আছে? কিন্তু এই ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল ডিএনএ না, মনে করো এই ভাইরাসের জেনেটিক মেটেরিয়াল আরএনএ, বুঝা গেল? এবার ভাইরাস কি করে, ইনফেক্ট করে। ভাইরাস কি একা একা বেঁচে থাকতে পারে? ও কোনো একটা হোস্ট সেলকে ইনফেক্ট করবে। এবার এই হোস্টের সেলের মধ্যে তো আর আরএনএ জেনেটিক মেটেরিয়াল না, ওর জেনেটিক মেটেরিয়াল হলো ডিএনএ। তো ভাইরাস যখন ইনফেক্ট করে তখন ভাইরাস নিজের আরএনএটাকে ঢুকিয়ে ঢুকিয়ে দিল এর মধ্যে, ডাটা এক্সপ্লেন। ভাইরাসটা এই কি আসছে, হুম, ভাইরাসটা হোস্টের সেলের মধ্যে ঢুকিয়ে দিল নিজের আরএনএ কে। কিন্তু এই হোস্ট সেলে কি আরএনএ কাজ করবে না ডিএনএ কাজ করবে? হোস্টের জেনেটিক মেটেরিয়াল তো ডিএনএ। তো আরএনএ কে, ভাইরাসকে কি করতে হয়, ভাইরাস তখন আরএনএ থেকে ভাইরাল ডিএনএ বানায়। সেই ডিএনএটা লেগে যায় হোস্টের ডিএনএ এর সাথে, তখন ভাইরাল প্রোটিন তৈরি হয়, তখন মানে ওর ভিতরে ছোট ছোট ভাইরাস তৈরি হয়। তাহলে এটাতে আমি কি শিখালাম, আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, কি বললাম, আরএনএ থেকে ডিএনএ। তাহলে ডিএনএ থেকে আরএনএ কে যদি ট্রান্সক্রিপশন বলে, তাহলে আরএনএ থেকে ডিএনএ কে বলে রিভার্স ট্রান্সক্রিপশন। এটা অ্যারো দিয়ে নিচে রিভার্স ট্রান্সক্রিপশন লিখে রাখো, এটাকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে। এটাও সেন্ট্রাল ডগমারি পার্ট, এটা এখানে লেখা নাই, রিভার্স ট্রান্সক্রিপশন। এবার রিভার্স ট্রান্সক্রিপশন সম্পর্কে একটা ছোট্ট নোট এই পাশে লিখে রাখো, একটা লাইন লিখবা খালি। এখানে লেখা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন, মানে ব্যাক সাইড অ্যারো দিও কিন্তু, হ্যাঁ, উল্টা দিকে অ্যারোটা। রিভার্স ট্রান্সক্রিপশন কি লিখবা, যে the enzyme responsible for this is reverse transcriptase, reverse transcriptase। আর যেই সব ভাইরাসের যেটা থাকে তাদেরকে বলে রেট্রোভাইরাস। the viruses known as
রেট্রোভাইরাস। যারা রিভার্স ট্রান্সক্রিপশন করতে পারে তাদেরকে কি বলে? রেট্রোভাইরাস বলে। ওরা উল্টা করে, আরএনএ থেকে ডিএনএ বানিয়ে হোস্টের বডিকে ইনফেক্ট করে, বুঝলে তো? তাহলে সেন্ট্রাল ডগমা তোমরা এখান থেকে ব্র্যাকেট শুরু করেছো, এখান থেকে শুরু করে প্রোটিন, এই যে এত অবধি, এটাও এত অবধি ব্র্যাকেট ক্লোজ করে দাও। হ্যাঁ, ডান। তাহলে তোমাদের এই যে এতটাই পড়া দেওয়া থাকলো, নেক্সট দিন আমরা প্যাকেজিং অফ ডিএনএ থেকে শুরু করব। প্যাকেজিং অফ ডিএনএ থেকে নেক্সট দিন আমরা স্টার্ট করব। ডান। হ্যাঁ। হুম।